আমার চ্যানেলে আমার করা ভিডিও আমি রাখবো কি ডিলিট করব সম্পূর্ণ চ্যানেল কর্তার উপরে নির্ভর করে। আমার যদি মনে হয় কাউকে আমার কিছু শোনানোর দরকার, ভিডিওটা করলাম, পরে আমি সেটা ডিলিট করে দিলাম, আমার চ্যানেলে রাখবো না, এটা হতে পারে। এটা কিন্তু ওই আমাদের কারোর এটা নিয়ে গাত্রদাহ হয়ে চিৎকার চেঁচামেচি করা একদম ঠিক না। কারণ অবশ্যই যার চ্যানেল সে ঠিক করবে তার চ্যানেলে কি ধরনের ভিডিও থাকবে কি থাকবে না। ভিডিও তো পাবলিক দেখে নিয়েছে, ব্যাস, যা জানানোর সেটা জানানো হয়ে গেছে। তারপরে ডিলিট করতেই পারে, হয়তো ওই ধরনের নোংরা ভিডিও, সে তার নোংরা কথা বলা ভিডিও তার চ্যানেলে সে রাখতে চায় না, এটাই। যাই হোক, এটা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। আমি যে কথা বলতে এসেছি, গুড মর্নিং সবাইকে, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। কি ভালো লাগছে সোমনাথ মন্দিরাকে নিয়ে ভিডিও করছি। খুব তোমরা ভেবেছিলে ওদের সঙ্গে হয়তো আমার কিছু হয়েছে। প্রথমত বলি, অনেকে বলছো যে আন্টি তুমি সোমনাথের সঙ্গে দেখা করো। সোমনাথের সঙ্গে দেখা করা লাগবে না, কারণ আমার প্রয়োজন ছাড়া আমি যাই না ওদের বাড়িতে। ওদের বাড়িতে আমার একটা ওদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, যখন তখন শুধু আমার চ্যানেলের স্বার্থে ওদের বাড়ি আমি যাই না। ওদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে, কোনো প্রয়োজন হলে আমাকে ডাকলে তবেই আমি যাই। আর তেমনিও ওরা আমার বাড়িতে যখন তখন ঘুরতে আসতে পারে, সেটা আছে, আসতেই পারে। কারণ মন্দিরাকে আমি আমার নিজের বোন জীবনে মেয়ের জায়গা দিয়েছি। সেখানে আন্টির বাড়ি ওরা যখন খুশি তখন আসতে পারে, কিন্তু আমি ওদের বাড়ি যখন খুশি তখন যেতে পারি না। আর তোমরা চিন্তা করো না, সোমনাথের পাশে আমি সবসময় আছি। আমি অ্যাকচুয়ালি সাপোর্টার হচ্ছে সোমনাথের। মন্দিরা, হ্যাঁ, মন্দিরা যেহেতু সোমনাথের বউ, তাকে তো সে যখন সংসার করছে তাকে তো আমাদের মেনে নিতেই হবে। মেনে নিয়েছি, ভালোবাসি। আবার যদি কোনো নোংরামি করে তখন আবার যথোপযুক্ত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, সেটা নিয়ে কোনো কথা না। এখন যখন সংসার করছে তাহলে ওকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন, এটা আমি মনে করি। এবার একটা ভিডিও দেখলাম আজকে সকালে একটা ভিডিও দেখলাম, সেটা নিয়ে আমার রাতের ভিডিওতে আমার যেহেতু মৌকে নিয়ে করেছি, সকালের ভিডিওটা নিয়ে বলছি যে ফ্ল্যাটে কেন পুলিশ এসেছিল। আর ফ্ল্যাটের ওই ঘটনা যে মানে প্রচার করেছিল সে একজন পুলিশ কর্মী। আর ওই ফ্ল্যাটটা নাকি তৃতীয় ব্যক্তি ভাড়া করেছিল। হতেই পারে তৃতীয় ব্যক্তি ফ্ল্যাটটা ভাড়া করেছিল, মন্দিরা কিন্তু সেজন্য বলেনি। ওই ফ্ল্যাটে তৃতীয় ব্যক্তি ওই দিনই প্রথম আসে না কোন দিন প্রথম আসে সেটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু এটাই, ও বলেছিল ওই তৃতীয় ব্যক্তিকে ও নাকি দেখেনি, কোনোদিন চেনে না। মন্দিরার ফ্ল্যাটে গিয়ে নাকি ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। এটা যে কতটা ভুল সেইটার প্রমাণ মন্দিরা দিয়েছে, যে তোর হাত ধরেই কিন্তু তৃতীয় ব্যক্তি এখানে এসেছিল। তার কারণ মন্দিরা যখন প্ল্যাটফর্মে বসেছিল তখন কিন্তু ওর ফোনটা সুইচ অফ ছিল। তৃতীয় ব্যক্তি তাকে না পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর তখন ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে মন্দিরার এই সোনাদীপ ভাই যোগাযোগ করেছিল। ফোনের নাম্বারটা কোথায় পেল? তৃতীয় ব্যক্তির ফোন নাম্বারটা মন্দিরার দীপ ভাই কোথায় পেল? মন্দিরার কাছে নিয়েছে, তাহলে পরিচয়টা আগেই হয়েছে। এবং মন্দিরা বলল যে তার যে এই যে পরকীয়া সেটা তার কাছে সে স্বীকার করেছে। তা তখন যে স্বীকার করেছে তখন তোর কি কর্তব্য ছিল? মন্দিরা প্রশ্ন করেছে, আমার জায়গায় যদি তোমার বোন হতো তাহলে তুমি কি করতে? বোন হতো মানে মন্দিরা তার দিদিকে প্রশ্ন করেছে যে আমার জায়গায় যদি তোমার বোন হতো তাহলে তুমি কি করতে? উত্তর দিয়েছে, ওর বোন যদি এটা করতো ও বোনকে দুগালে দুটো চড় মেরে ওখান থেকে নিয়ে আসতো, আর যদি না মানতো ওকে বাড়িতে ঢুকতেই দিত না। প্রশ্নটা যদি আমাকে কেউ করতো আমি কিন্তু জবাব অন্যরকম জবাব দিতাম। আজকে তালে মন্দিরার কাছে যে ছুটে গেছিল, এখন বলছে কন্টেন্ট, তখন কিন্তু বলেছে ভালোবাসার টানে গেছিলাম। অসহায় অবস্থায় নির্যাতিত একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, এটা কিন্তু আমাদের তখন বুঝিয়েছিল। আর ওর সঙ্গে যে তৃতীয় ব্যক্তির আগে থেকে আলাপ হয়েছে সেটাও স্বীকার করেনি, মিথ্যা বলেছে।
বারবার কিন্তু আমরা সঞ্জয়ের ভিডিওতে দেখেছি, সঞ্জয় বারবার বলেছে যে আপনার সঙ্গে ওই মানে মন্দিরের সঙ্গে ওই তৃতীয় ব্যক্তির গল্পের পরকীয়ার কোনো গল্প নেই তো? বলছে না 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 না, ওর স্বামী ওকে অত্যাচার করে, ওর স্বামী ওকে অত্যাচার করে, সেই জন্য বাড়ি থেকে বেরিয়েছে, ও সিঙ্গেল মাদার হিসেবে থাকবে আর ও সেই জায়গায় সহযোগিতা করবে। তাহলে আজকে মন্দিরার আসল ঘটনা যখন জানলো, তখন ও নিজের যখন দিদিভাই বলে ডেকেছে, তাহলে মন্দিরার ওই ঘটনাটা ও তো থাপ্পড় মারতে পারে, বলবে আমি কেন পরের মেয়েকে থাপ্পড় মারবো? সত্যি কথা, আমি হলেও মারতাম না। কিন্তু যারা থাপ্পড় মারতে পারবে তাদের কেন জানায়নি? তাদের কেন জানায়নি? ও সোমনাথের ফোন নাম্বার তোর কাছে ছিল, তাহলে ও ফোন করে সোমনাথকে কেন জানায়নি যে দেখো সোমনাথ, মন্দিরা কিন্তু পরকীয়া করছে, এটা একদম ফাইনাল, আমার কাছে স্বীকার করেছে। উচিত ছিল করা, করেনি। অথচ নিজের বোন হলে ও কিন্তু এটা করতে দিত না, বলে দিয়েছে না আমি এটা মানতাম না, থাপ্পড় মেরে বোনকে শাসন করতাম, না মানলে তাকে বাড়িতে ঢুকতে দিতাম না। তাহলে কিসের ভালোবাসা? আজকে বলছে মন্দিরার কাছে গেছিলাম আমি শুধু কন্টেন্টের জন্য। তাহলে ও নিজে মুখে স্বীকার করলো ওর ভেতরে ভালোবাসা, দয়া, মায়া, স্নেহ এগুলো কিছু নেই। ও স্বার্থের জন্য সবকিছু করে, ও শুধু চেনে টাকা। কিছুদিন আগে বলল যে আমার এবার আমি কন্ট্রোভার্সি করতে পারবো না, কারণ আমার স্বামীর কাজের জায়গায় গিয়ে তাকে অপমান করাতে আমার স্বামী হার্ট অ্যাটাক করেছিল, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আমার স্বামী জিজ্ঞেস করেছে যে তুমি আমাকে চাও না কন্ট্রোভার্সি চাও? ও আমি স্বীকার করে নিয়েছি আমার স্বামীকে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি স্বামীকে ছাড়তে পারবো না, তার মানে আমার কন্ট্রোভার্সি করা হবে না। এই কথাটা কি ও সত্যি বলেছিল নাকি এটাও নাটক ছিল? নাটকই ছিল, কারণ ওর স্বামী যদি ওকে বলতো যে তুমি আমাকে চাও না কন্ট্রোভার্সি চাও, আর ও যদি এখানে এসে যখন বলেছে আমি কন্ট্রোভার্সি চাই না আমি তোমাকে চাই, তাহলে আবার কেন কন্ট্রোভার্সি ওইভাবে শুরু করলো? তাহলে হয় ও মিথ্যা বলেছে, নয় ওর স্বামীকেও ভালোবাসে না, নয় ওর স্বামীকেও ভালোবাসে না। আজকে পরকীয়া করেছে মন্দিরা, পরকীয়া করেছে টিন, এই দুটোকে যখন আমরা নোংরা বলে গালি দিয়েছি তখন ও কিন্তু সাপোর্ট করেছে, এবং পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ এইটা বলে বলে মানুষকে বুঝাতে চেয়েছে যে মন্দিরা ঠিক করেছে, টিন ঠিক করেছে, আমি তাদের সাপোর্টে থাকবো। তখন কিন্তু একবারও মনে হয়নি যে মেয়েটা নোংরা। আমি যেদিন জানতে পেরেছি মন্দিরা পরকীয়া করছে, আমি কিন্তু মন্দিরার পাশ থেকে সরে গেছি। আমি জানতাম ওটা অরিজিনালি ভাই, আমি অনেক ফাইট করেছি যে না ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু মন্দিরা যেদিন নিজে মুখে স্বীকার করলো সেদিন থেকে আর আমি মন্দিরার পাশে নেই। এবং আমি সোমনাথকে সবটা জানাতে বাধ্য হয়েছি, সবটা জানিয়েছিলাম, এবং মন্দিরা জানে, মন্দিরা সেটা জানে, পরে জানতে পেরেছে। তার কথা হচ্ছে আমি যদি তাকে ভালোবাসি তাহলে তার ক্ষতি কেন চাইবো? শুধু আমার কন্টেন্টের জন্য আমি তার ক্ষতি চাইবো? আজকে আমি যখন মন্দিরাকে দেখতে গিয়েছিলাম, আমি আমার বড় মেয়ে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম ওর বাচ্চার জন্য। এখন 1 প্যাকেট বিরিয়ানি তো কেউ নিয়ে যায় না, সেই জন্য আমি 2 প্যাকেট না 3 প্যাকেট বিরিয়ানি, সেটাখানে আমি ভিডিও করিনি। ওরাই বলেছে, মন্দিরাই বলেছে যে একটা আন্টি এসেছিল, তা সেখানে মন্দিরা কিন্তু আমাকে যথোপযুক্ত সম্মান দেয়নি, সবাই আমাকে এটা নিয়ে খিল্লি করেছে, কিন্তু আমি সেটা নিয়ে রাগ করিনি, কারণ আমি বুঝেছি আমাকে তো সে শত্রু মানত, কারণ আমি সোমনাথের সাপোর্টার ছিলাম। আর তখন তার মাথার মধ্যে ওই চক্র ঘুরছিল, ও যদি আমাকে ভালোবেসে জড়িয়ে ধরতো তাহলে বুঝতাম ও অভিনয় করছে, কিন্তু ও যে রিয়েল ঘটনাটা আমার সঙ্গে করেছে, মানে আমাকে অপমান করেনি, কিন্তু আমার সঙ্গে খুব ভালো হেসে টেসে কথাও বলেনি, এবং আমার নামটা বলতে গিয়ে 14 বার কুতিয়ে পাদিয়ে ফেলেছে, 14 বার কুতিয়ে পাদিয়ে বলেছে ওই যে সেই এক আন্টি, ওই যে সেই এক কন্ট্রোভার্সি। ও কিন্তু জানে আমাকে ভালোভাবে চিনতো তখন। ওর বাড়িতে তার আগে আরো 3 বার গেছি ওর মার কাছে, ওর মা ডেকেছিল আমাকে। যাই হোক, তখনকার দিনের কথা চলে গেছে। তাহলে আজকে ওই ফ্ল্যাটে যখন ও গেল, ও জানতো তৃতীয় ব্যক্তি ওই ফ্ল্যাট ঠিক করেছে, তৃতীয় ব্যক্তি এই ফ্ল্যাটে আসবে, হতেই পারে, এটা জানতেই পারে, অথচ পাবলিককে, তার ভিউয়ারদের সে মিসগাইড করেছে, এইটা আমার প্রশ্ন ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ভিডিওটা করেছিল সে কোনো পুলিশে করেনি,
ও পুলিশের চাকরি করে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো, ওই ফ্ল্যাটে সে থাকতো। সে কিন্তু পুলিশ হিসাবে ভিডিওটা ভাইরাল করেনি, সে ওই ফ্ল্যাটের বাসিন্দা হিসাবে ওর চোখের সামনে ঘটনাটা ঘটছে সেই জন্য সে ভিডিওটা করে ছেড়ে দিয়েছে। আর ওখানে পুলিশ এসেছিল কেন, পুলিশটা কে ডাকলো, এটা মন্দিরার খোলাসা করা উচিত ছিল, কিন্তু কোনোদিন ওরা খোলাসা করেনি। পুলিশ, এটা সোমনাথ বলেছে, পুলিশ ডেকেছে মন্দিরার মা, মন্দিরার মা পুলিশ ডেকেছে। তার কারণ মন্দিরা যখন সোমনাথের কাছে চলে গেল তখন ওই ছেলেটা এসে হুজ্জুতি করছিল লোকজন নিয়ে এসে, কোথায় গেল কোথায় গেল, মানে তার তখন মন্দিরাকে চাই। আর মন্দিরা তখন সোমনাথের কাছে চলে গিয়েছে, তখন এসে খুব চোটপাট করছিল। মন্দিরা ভয় পেয়ে, মন্দিরার মা ভয় পেয়ে পুলিশে ফোন করেছে, পুলিশে ফোন করেছে এবং পুলিশ এসছে মন্দিরার মায়ের ডাকে, ওদের ডাকে নয়, ওরা পুলিশ নিয়ে আসেনি। এই যে ভুল ভাল কিছু তথ্য ছড়ানো হয়, কারণ সেখানে ওই ছেলেটি তার মাকে নিয়েও গেছে, এদিক দিয়ে আমাদের মন্দিরার বাবাও গেছে, ওদিকে সোমনাথের মাও গেছে, ওখানে সে একটা জটালা তৈরি হয়েছে। ওখানে পুলিশ ডেকেছিল মন্দিরার মা সেফটির জন্য, কারণ তার নাতিকে নিয়ে এসেছিল আর ওই ছেলেটা এসে হুজ্জুতি করছিল কোর্টের মধ্যে। বোঝাতে পারলাম? পুলিশ কিন্তু ওরা ডাকেনি, তৃতীয় পক্ষ ডাকেনি, তৃতীয় পক্ষ ডাকেনি। এবার বলি, আজকে প্রশ্ন উঠছে তাকে কেন বলেনি, যে মেয়েটা ভিডিও করে ভাইরাল করেছিল তাকে কেন বলেনি, তাকে, সে তো পাবলিক, তাকে কি বলবে, সে তো পাবলিক, ওই ফ্ল্যাটের বাসিন্দা ছিল, হয়তো কাকতালীয় ভাবে সে পুলিশের চাকরি করে, জিআরপি পুলিশের চাকরি করে, রেল পুলিশের, তো তাকে কেন বলবে? আর তোকে কেন বলছে? তুই তো ভালোবাসার মুখোশ ধরে সেখানে গেছিলি উপকার করতে, তাকে সাপোর্ট করতে, মেন্টালি সাপোর্ট, তোর কাজটা তাকে দিয়েছিলি বোন হিসাবে, তুই তাকে ভালোবেসে তাকে সাপোর্ট করতে গেছিলি, তোকেই তো বলবে, তোর উপরে তো দাবি, সে সোনা দ্বীপ ভাই, তোর সোনা দ্বীপ ভাই। এবার তুই এত নোংরা জেনেও তার সঙ্গে মিশেছিস, এখন বলছিস আমার কন্টেন্ট ছিল, তখন কেন তাহলে অতটা নাটক করেছিলি? তখন কেন নাটক করেছিলি আমি ওকে ভালোবাসি, এত ভালোবেসেছিলি তোর বাড়িতে নিমন্ত্রণ অবধি দিয়েছিলি, তাও তৃতীয় ব্যক্তিকে নিয়ে, সোমনাথকে নিয়ে নয়, সোমনাথকে নিয়ে নয়। তাহলে তোর বাড়িতে তুই আসতে বলছিস, তোর হাজবেন্ড জানতো না? তোর হাজবেন্ড জানতো না পরকীয়া করে, তুই যে গেছিস ওই নোংরা ঘাটতে তুই গেছিস, তোর হাজবেন্ড জানতো না? তাহলে তোর বড় তো সেই নোংরাকেই সাপোর্ট করছে, সাথ দিচ্ছে। আমাদের বড়রা হলে না ওরকম একটা মেয়ে তার সংসার ছেড়ে বেরিয়ে যাবে পরকীয়া করে সেই পরপুরুষের সঙ্গে, আমাদের স্বামীরা হলে সেখানে আমাদের যেতে দিত না, অবলীলাক্রমে তুই গেছিস সেখানে, সেখান থেকে সম্পর্ক পাতিয়েছিস, ঘন্টার পর ঘন্টা গল্প করেছি, এমনকি তোর সাথে দিল্লি যাওয়ারও অফার দিয়েছিলি। অস্বীকার করতে পারবি এই কথাগুলো? অস্বীকার করতে পারবি? আজকে অনেকে হয়তো তোমরা সোমনাথ মন্দিরাকে খারাপ বাসছো, যে এইসব কথা কেন ওরা তুলছে, কেন ওরা তুলছে, তার একটাই কারণ, ওরা এটা তুলছে এই কারণে অনেক মিথ্যে ছড়ানো হয়েছিল, যেটা আড়ালে ধামাচাপা পড়ে যাচ্ছিল, সেই সত্যটা ওরা স্বীকার করে, ওরা সেটা সবার সামনে তুলে এনেছে, ব্যাস। তারপরে তাদের ভিডিও তারা ডিলিট করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এরপর বলি, সেই পুলিশ কর্মী ভিডিওটা করে ছেড়ে দিয়ে চুপচাপ ছিল, সে তো ওদের নিয়ে এইভাবে পড়ে থাকেনি না, এদের নিয়ে এইভাবে পড়ে থাকেনি। সব থেকে বড় কথা হচ্ছে যে সোমনাথ তোকে নিয়ে কিছু কথা বলেছিল, মন্দিরা কিন্তু বলেনি, মন্দিরা তোর কাছে বলেই দিয়েছিল, দীপ ভাই আমি এখন বাড়ি যাচ্ছি, আমি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবো না, তোমার সঙ্গে পারবো না মারুর সঙ্গে পারবো, সে কিন্তু নিজেই তোদের কাছে বলে দিয়েছিল। সেখানে সোমনাথ তোকে তার সংসার ভাঙার জন্য দায়ী করেছিল, তুই অবশ্য বলে দিয়েছিস যে না, পরকীয়াটা আগে থেকে ওদের সংসারটা ভেঙেছে, এটা কিন্তু ঠিক, যেটা সত্যি সেটা বলবো, তোর সঙ্গে দেখা হয়েছে সংসার ভাঙার পরে, তুই উপরে বলেছিস সংসারটা জোড়া দেওয়ার জন্য, কিন্তু ভেতরে ভেতরে তুই এমন কাজ করেছিস যাতে সোমনাথের সঙ্গে মন্দিরার অরিজিনালি ডিভোর্স হয়ে যায়। তুই তৃতীয় ব্যক্তিকে সাপোর্ট করেছিলি, যে মন্দিরা তৃতীয় ব্যক্তির কাছে থাকবে, আর তুই যতদিন এই পরকীয়াটা চলবে তুই কন্টেন্ট পাবি, তার ফলস্বরূপ তুই আজকের ভিডিওতে বলে দিলি যে আমি তো কন্টেন্ট হিসাবে গেছিলাম। তাহলে সেই মেয়েটির নামে কেস করবে কেন?
আজকে সোমনাথ তোকে বলেছে, তুই সোমনাথকে বলতে পারতিস। সোমনাথকে এর আগে তো মন্দিরার কথা শুনে অনেক নোংরা নোংরা কথা বলেছিস। তাহলে সোমনাথ যখন তোকে বললো একটা 38 মিনিটের ভিডিওয়ে, তুই তাকে 40 মিনিটের ভিডিও করতে পারতিস, 1 ঘন্টার ভিডিও করতে পারতিস। তুই কি করলি? মন্দিরার নামে কল রেকর্ডগুলো, মন্দিরার কল রেকর্ডগুলো তুই ফাঁস করতে চাইলি। দেখ, উদ্দেশ্য যদি খারাপ থাকে, তোর যদি উদ্দেশ্য খারাপ থাকে, কার্য ভালো থাকে, তবুও সেই কাজটা ভালো হয় না। কারণ ওটা ফিলোসফি পড়েছিস তো, কার্যকারণ একটা যোগাযোগ থাকে। মনে কর ভিউয়ার্সরা, আমি যেটা বলছি, আমরা আপেল খাচ্ছি। এর মধ্যে একজন ভিখারি এলো। ভিখারিটা এসে বলল, বাবু আমি না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দাও। আমি রাগ করে আপেলটা তার দিকে ছুঁড়ে মারলাম। এই আপেলটা ছুঁড়ে মারার ফলে দুটো কাজ হতে পারে। একটা হচ্ছে, আমি কিন্তু তাকে খেতে দিইনি, তাকে মেরেছি আপেলটা দিয়ে। আপেলটা তার চোখে লেগে কিংবা নাকে লেগে তার রক্ত বেরোতে পারে, তার একটা অঙ্গ হানি হতে পারে। আমার উদ্দেশ্য ছিল খারাপ, কাজটাও খারাপ হয়েছে, অতএব পুরো কাজটাই খারাপ। এবার ওই আপেলটা যদি সে ধরে ফেলতো ক্যাচ, ওটাকে খেয়ে তার ক্ষুধা নিবারণ সে করতো, সেটা কিন্তু আমার উদ্দেশ্য খারাপ ছিল। ফলটা কিন্তু অচানক ভালো হয়ে গেছে। আমি কিন্তু ভালো হলাম না যে আমি তাকে মারতে গিয়েছি, আমার সেই মারের ফলটা খেয়ে সে ক্ষুধা নিবারণ করেছে, এর জন্য আমি পূর্ণ করেছি, তা কিন্তু নয়। উদ্দেশ্য যদি খারাপ থাকে, ফল যদি অনেক সময় ভালো হয়, আমার কিন্তু সেখানে কোনো পাওনাগণ্ডা থাকে না। তেমনি তোর উদ্দেশ্য ছিল খারাপ, তোর ফলটাও খারাপ বেরিয়েছে। আজকে সোমনাথ যখন তোকে বলেছে, তুই সোমনাথকে বলতিস। মন্দিরা তো তোকে কিছু বলেনি, সেই পর্যন্ত মন্দিরা তোকে কিছু বলেনি। তুই মন্দিরা ধাজিয়া উড়িয়ে দিলি। কেমন ভালোবেসেছিলি তাকে, কেমন ভালোবেসেছিলি। তোর সঙ্গে যোগাযোগ ছিল না, কন্টেন্ট পাচ্ছিল না, তোর রেভিনিউ কমে যাচ্ছিল, সেই জন্য, তাই না? তুই না ইউটিউবে একটা বিশ্বাসঘাতকের তকমা নিয়ে ঘুরছিস। কেউ কোনোদিন তোকে বিশ্বাস করতে পারে না। তোর সঙ্গে যদি কেউ মেশে, কোনো স্বার্থে মিশবে, ভেতরে কিন্তু তোকে বিশ্বাস করবে না। কারণ মন্দিরে অনেক বিশ্বাস করে তার একান্ত গোপন কথা তোকে বলেছিল। বাদুরিয়াতে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল তৃতীয় ব্যক্তির সঙ্গে, তুই কিন্তু তখন মন্দিরার সঙ্গে গন্ডগোল নেই, সোমনাথও তোকে কিছু বলেনি। তুই কিন্তু সেই ঘটনার হিন্টস ভিডিওতে বলে দিয়েছিলি। তিল তিল করে তুই ওই মেয়েটার সর্বনাশ করেছিস। মন্দিরা ভালো না। আমরা তো সবাই তাকে নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছি। তুই তখন তাকে সাপোর্ট করেছিস। আর যখন সে সংসার করতে এসছে, তাকে যখন আমরা সবাই মিলে সাপোর্ট করছি, তুই তার নোংরা কল রেকর্ডগুলো বাজাচ্ছিস। আমার কাছে কি ভয়েস মেল ছিল না? মন্দিরা প্রচুর ভয়েস আমার কাছে, তোকে যা পাঠিয়েছে সেম কথাগুলো আমাকেও পাঠিয়েছে। আমি একটাও রিভিল করিনি। আমাকে রিভিল করানোর জন্য রীতিমতো চাপ দেওয়া হচ্ছিল, আমার ভিউয়ারদের খেপিয়ে দেওয়া হচ্ছিল যে তোমরা ওই বয়স্ক মানুষটাকে গিয়ে চাপ দাও, তাহলে সব সত্য বেরিয়ে আসবে। আমি একটাও কল রেকর্ড রিভিল করিনি। সেই কল রেকর্ডগুলো আমি সব ডিলিট করে দিয়েছি, আমার ফোনেও রাখিনি। কারণ ওগুলো বিপজ্জনক জিনিস, ওগুলো রাখতে নেই। সেই মানবতা আমার আছে। কারণ আমিও 2 বছর ধরে মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, তুই 2 বছর ধরে মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস। যেটা বলছিলাম সেখান থেকে সরে এলাম। আমি মন্দিরের বাড়িতে কেন গিয়েছিলাম? যেদিন শুনলাম তৃতীয় ব্যক্তির মা এসে ওকে মেরেছে, আমার না খুব কষ্ট হয়েছিল। সত্যি কথা বলো, তাকে এত গালাগালি দিয়েছি, এত কিছু করেছি, কিন্তু ফিজিক্যালি ওইভাবে হ্যারাসমেন্ট মেনে নিতে পারিনি। একসময় তো ভালোবাসতাম, তাকে দেখতে গিয়েছিলাম, তাকে বোঝাতে গিয়েছিলাম। জিজ্ঞেস করে দেখিস মন্দিরাকে কি বলেছিলাম যা করেছিস, ফিরে এসেছিস সংসারে। মন্দির সংসারটা কর, নিজের উপরে টর্চার করিস না। আর অবিশ্বাস তোকে এখন সোমনাথ করবে, অত সহজে বিশ্বাস করবে না। আস্তে আস্তে তার বিশ্বাস অর্জন করতে হবে। এমন একটা সময় আসবে, আগের অবস্থায় ফিরে আসতে পারিস, কিন্তু তোকে সময় দিতে হবে, তোকে ধৈর্য দিতে হবে। এইসব কথাগুলো বলেছিলাম মন্দিরাকে, কারণ আমি চাইছিলাম যে মেন্টাল সাপোর্ট একটা তার দরকার।
কিছু কথা শুনতাম, যেটা ভুল বলতো বুঝিয়ে বলতাম, কিন্তু আজ অব্দি আমার মুখ দিয়ে কোনো কথা সোশ্যাল মিডিয়ায় কি একটা কথা বলেছি আমি? বলিনি তো। আজকে দীর্ঘ 15 দিন মন্দিরের সাথে আমার কোনো কথা হয় না। সোমনাথ নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করে, নিয়মিত যোগাযোগ করে। আজ অব্দি কোনো কথা মুখ ফসকে কি আমার মুখ দিয়ে বেরিয়েছে? বেরোয়নি। এটাই হচ্ছে ভালোবাসা। তাদের অন্যায় দেখলে বলবো, যখন যোগাযোগ ছিল না ক্যামেরায় বলেছি, ভিডিওতে ভুল দেখলে ক্যামেরাতে বলবো, কিন্তু পার্সোনালি যদি কোনো ভুল দেখি পার্সোনালিও বলবো যখন কথা বলবো। এটা হচ্ছে ভালোবাসা, শুধু কন্টেন্ট নয়। এখন যদি ক্যামেরা নিয়ে তার বাড়িতে যেতে পারতাম অনেক ভিউজ হতো, আমি তো যাবো না। এখন তারা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াটা যার সঙ্গে চলছে তাদের সঙ্গে ওরা সরাসরি যোগাযোগ করে নি, মাধ্যম লাগে না এখানে। তোমরা বারবার যারা বলছো যে কি হয়েছে তোমার সোমনাথ মন্দিরের সঙ্গে, কিচ্ছু হয়নি। আজকেও আমার সোমনাথের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়েছে এমনি নিজস্ব কথা, কোনো ভিডিও কিংবা কন্টেন্ট কোনো কিছু নেই, কথা না। আজকে তাদের সাপোর্ট করেছিলাম বলে আমার নামে RTI হয়েছে, তাকে সাপোর্ট করেছিল বলে বিষ্ণু রিয়াঙ্কার নামে RTI হয়েছে। আমারটা কোনো কায়দা করতে পারিনি, আর বিষ্ণুর যেটুকু একটুখানি প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেছে। তাহলে পিছিয়ে এসেছি, পিছিয়ে আসবো না, শেষ পর্যন্ত থাকবো। সত্যি যেটুকু সেটুকু বলবো, মিথ্যাটাও বলবো না। আজকে যদি সাক্ষীর দিন মন্দিরা সোমনাথ আমাকে মিথ্যে বলতে বলে, আমি কিন্তু মিথ্যে বলবো না। আমি যেটা সত্যি সেটাই কিন্তু বলবো। আমার মাথাটা অত সহজে বিক্রি হয় না। আজ অব্দি কেউ কিনতে পারেনি, কোনো ব্লগার কিনতে পারেনি। যতটুকু তাদের জন্য করেছি ভালোবাসা থেকে করেছি, সবকিছু কন্টেন্টে হয় না। আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ভিডিওতে তাদের পারমিশন থাকলে যতটুকু পারমিশন থাকে ততটুকুই বলবো, যতটুকু ভিডিওতে দেখবো। কোনো কথা আমার কাছে বললে সে যদি আমাকে বলতে না বলে আমি বলবো না। আর বললেই কি সবটুকু বলবো? মন্দিরা তো আমাকেও বলেছিল, কই আমি তো বলিনি। ওই জন্যে তুই যতটুকু যা করিস নিজের স্বার্থের জন্য করেছিস, এক ফোঁটাও তোর মধ্যে মন থেকে কিছু করিসনি। ওই যে মাঝে মাঝে কাঁদিস না, ওই কান্নাটা না মানুষ দেখানো, ভিউয়ারদের থেকে সিম্প্যাথি নেওয়ার কান্না। আজকে তোর দিনের পর দিন তুই ভুলের পর ভুল করে গেছিস, অথচ গলা বাজিয়ে কিন্তু ভিডিওটা করে যাচ্ছিস। গলা বাজিয়ে আজকে তুই নোংরা কথা বলা ছেড়ে দিয়েছিস, কিন্তু তোর চ্যানেল তুই বলছিস না যে ওর বাড়িতে একজন গেছে ইউটিউবে সব থেকে নোংরা কথা বলা, সব থেকে নোংরা কথা তুই বলেছিস, তাকেও তুই ছাপিয়ে গেছিস। কেন তারটা তুই শুনেছিস, তোরটা তো তুই শুনিসনি, তোরটা আমরা শুনেছি, তার থেকেও তুই ছাপিয়ে গেছিস। বুঝতে পারলি? তার কথা বলার মধ্যে কোনো হিংস্রতা নেই, সে মজা করে বলে। আর তোর মধ্যে তুই যখন ওই হিংস্র ভিডিওগুলো করিস না, তোর ভেতরে পুরো ফেস পাল্টে যায়, তোকে দেখে তখন ভয় লাগে মানুষের। আমাদের ভয় লাগে না, কোনো বাচ্চা কাচ্চা কোনো সাধারণ মানুষ যদি তোর ওই ভিডিওগুলো তোর সামনে থেকে দেখে না, সে ডিপ্রেশনে চলে যাবে। বুঝতে পারলি? দিদিভাই পিঠ পেতে মন্দিরার জন্য গালি খেয়েছে। আমি তো বলবো মন্দিরের জন্য গালি খায়নি, তার নিজের কার্যকর্মের জন্য গালি খেয়েছে। প্রথমে মন্দিরার সঙ্গে তো তুই যোগাযোগ করেছিলি, মন্দিরা তো তোকে ডেকেছে পরে। তুই অনেক নাটক করে তাকে ভুলিয়েছিস। প্রথমে একটা তোর প্ল্যানটা ছিল মারাত্মক প্ল্যান, আর তুই এই জায়গায় সিদ্ধহস্ত। তুই প্রথম প্ল্যান করলি, ডিভোর্সের ভিডিওটা দেখে তুই প্ল্যান করলি যে এবার মন্দিরাকে সাপোর্ট করা লাগবে, কারণ মন্দিরার বিপক্ষে তখন অটোমেটিক অনেক ভিডিও নামতে চলেছে। তুই সবসময় স্রোতের বিপক্ষে থাকিস, একটাই কারণ সবাই একদিকে আর তুই যেদিকে, তোর ভিউটা বেশি হবে। এই প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ব্লগারের ভিউয়ার্স তোর ওপর ঝাঁপিয়ে পড়বে দেখার জন্য। ঠিক সেম পদ্ধতিতে মন্দিরাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করে দিলি, ক্ষমা চাইলি, তারপরে তুই ফোন নাম্বার জোগাড় করলি। কোথা দিয়ে করেছিস সেটা জানি, আমি এখন বলবো না, তুই জানিস কোথা দিয়ে ফোন নাম্বার জোগাড় করে ডাইরেক্ট তাকে ফোন করলি। ফোন করে কান্নাকাটি করে তাকে একদম এমন করে ফেললি যে সে তোর উপর নির্ভর হয়ে গেল। তারপরে তোকে সোনাদীপ ভাই বলে হাতে পায়ে ধরে ডেকেছিল।
কেন দেখ, মানুষ যখন ডুবতে থাকে না, মানুষ যখন ডুবতে থাকে অথই জলে, তখন না একটা খড়কুটো দেখলেও ওটাকে জড়িয়ে ধরে ভাবে এটাই আমার মানে আমি বাঁচার একমাত্র অবলম্বন। কিন্তু সে জানে না যে তার ওজন এই খড়কুটোর ওজনের থেকে অনেক বেশি। এই খড়কুটো তাকে বাঁচাতে পারবে না, অটোমেটিক সে ডুবে। আর তেমনি করে তোকে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল সে বোঝেনি তুই কি জিনিস। আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে, হাড়ে হাড়ে উপলব্ধি করছে যে আমি যেখানে ঢুকেছি সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই মৃত্যু ছাড়া। কিন্তু সেই জায়গাটা সোমনাথ শক্ত হাতে ধরেছিল, তাই নইলে মন্দির এতদিন বেঁচে থাকতো না। সোমনাথকে একটা জায়গায় ভালো বলবো, তার একটাই নীতি, আমার সৌভাগ্য কুটিরে যতদিন থাকবে তার দায়িত্ব আমার, তারপরে সে যদি বেরিয়ে যায় তার দায়িত্ব আমার না। আমাকেও বলেছিল আন্টি যতদিন আছে আমি দেখব, কিন্তু আমার কাছ থেকে এবার বেরোলে আর আমাকে পাবে না। তাহলে তুই নিজেকে কি প্রমাণ করতে চাস? তোর মধ্যে ভালোবাসা আছে? একদম না। তোর মধ্যে মমতা আছে? একদম না। কারণ তোর চেহারাটাই বলে দেয় তোর মধ্যে মমতা না। তোর মধ্যে আছে অহংকার, তোর মধ্যে আছে হিংসা, তোর মধ্যে আছে বিদ্বেষ, টাকার লোভ। তোর মধ্যে আছে টাকার লোভ। কল রেকর্ড শুনে সম্পর্ক ভেঙে যাওয়া, তুই কি বুঝবি তার? মন্দিরা যে কথাগুলো তোকে বলেছে না, তখন তো ঘোরে ছিল না, তার ভেতরে শয়তান ভর করেছিল। সেই শয়তানি আত্মার জন্য কিন্তু সে কথাগুলো বলেছিল। মন্দিরা এখন জানে যে কি মারাত্মক কথা সে সেদিন বলে। এবং সেই কথাগুলো যখন মন্দিরা সোমনাথের কাছে ফিরে এলো, ঠিক ওরা যখন নিজেদের মধ্যে একটা মানানো গোছানো ভাব করছে, ঠিক তখন তুই কলগুলো রিভিল করছিস। এবং তুই যে কিভাবে ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ভূমিকা পালন করেছিস, আমি দেখে না অবাক হয়ে গেছি যে একটা মানুষ এইভাবে একটা মানুষের সর্বনাশ করতে পারে। যাই হোক, গলাবাজি করিস না, তুই কি করবি সেটা দেখা যাবে, আর তোর সাথে কি হয় সেটা দেখার জন্য বসে আছি। জানি না কতদূর কি হবে, কিন্তু ওপরে একজন আছে, তার কাছ থেকে কিন্তু তুই পার পেয়ে যাবি না। পুজো মন্দিরা সোমনাথ নাস্তিক, ভোলে বাবার ভক্ত, কিন্তু পুজোও করে, ভগবানকে যে অস্বীকার করে তা না, পুরো নাস্তিক না, কিন্তু এই যে ধর্মকর্ম নিয়ে বেশিবারে পছন্দ করে না। আর মন্দিরা তো একটু উড়নচণ্ডী আছে, কিন্তু তোর বাড়িতে গোপাল আসার আগে পর্যন্ত তুইও কিন্তু কোনো পুজো আশ্রা করিসনি। তুই অষ্টমীর দিন, আমাদের পশ্চিমবাংলার সমস্ত গৃহবধূরা অষ্টমীতে অঞ্জলি দেয়, তুই দিস না। তুই কোনো পুজোর উপোস থেকেও পুজো করিস না। এমনকি তুই তুলসী গাছে জল ঢালিস চটি পরে। তোরও যে ভগবানে কতটা ভক্তি, এখন যেটা করছিস ব্লগিং এর জন্য করছিস, দেখালে ভিউ হবে, সেই জন্য। মন থেকে তুই কতটা ভগবানের বিশ্বাসী তার প্রমাণ আমরা অনেক আগেই পেয়ে গেছি। বোঝাতে পারলাম কি? সব থেকে বড় কথা, তাদের সম্পর্ক তোর জন্য ভাঙুক না ভাঙুক, তুই যে পার্সোনাল কথাগুলো রিভিল করেছিস, এটা ঠিক করিসনি। মানুষ তার আবেগকে চেপে না রাখতে পারে, অনেক কথা অনেকের কাছে বলে ফেলে, শেয়ার করে। সেই কথাটা বলা মানে বুঝিস, তাকে দাঁড়িয়ে থেকে খুন করার মতো। একটা মানুষকে শেষ করে দেওয়ার পক্ষে অনেক যথেষ্ট এরকম গোপন কিছু কথা ফাঁস করা। এবং তুই যখন কলটা রেকর্ড করেছিলি, বলেছিস তোর মোবাইলে শুনিয়েছিস, ওকে একবারও জিজ্ঞেস করেছিলি যে তোর কলটা আমি রেকর্ড করিসনি তো? কারোর ফোন কল রেকর্ড করা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো কারা করতে পারে? একমাত্র প্রশাসনের লোক। কোনো পাবলিক আর একজন পাবলিকের একান্ত বলা কথাগুলো রিভিল করতে পারে না। দেখা যাক আইনে কি হয়, তুইও লড়ে যা, দেখবো। একদম শেয়ানে কোলাকুলি। যদি আমরা কোনো প্রয়োজনে লাগি, অবশ্যই আমরা জায়গা মতো লাগবো, সেখানে কোনো দ্বিধা থাকবে না। আর তুই কাঁদছিস কেন? তোরও কান্না পায় তাই? তুই তো কাঁদিস, মাঝে মাঝে এসে কাঁদিস। ওই কান্নাটা হয় তোর মেকি কান্না, ওই চোখের জলটা তোর অরিজিনাল নয়। তুই যদি সত্যি মন্দিরাকে ভালোবাসতিস না মন দিয়ে, মানুষের সামনে মন্দিরাকে ছোট করতিস না। যখন সে নোংরা কাজ করেছে তখন তাকে সাপোর্ট করেছিস, সেখানেও তোর স্বার্থ।
আর যখন সে সংসার করতে চাইছিস তার সে যাতে সংসার করতে না পারে তার পার্সোনাল গোপন কথাগুলো রিভিল করছিস, যেগুলো সে সোমনাথের বিরুদ্ধে তোকে বলেছিল। তাহলে বোঝ তুই কেমন মানুষ, শখের করাত, যেতেও কাটিস আসতেও কাটিস। ওই মনে পড়ে গেল একটা কথা, কণিকাদের বিরুদ্ধে নোংরা নোংরা ভিডিও করে পয়সা কামিয়েছিস, আবার তারা যখন তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল তখন আবার পাবলিকের কাছে ভিক্ষে করে টাকা চাইলি, টাকা কামালি। তাহলে তোর লাভ হলো দুদিক দিয়ে লাভ হলো। একজনকে তুই মানে খণ্ড খণ্ড করে দিলি, তাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করলি, সেটা দিয়ে টাকা কামালি। আবার সে যখন তোকে প্রশাসনিকভাবে তোর বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিল, সে তখন আবার ভিক্ষে করে তার বিরুদ্ধে কেস লড়ছিস। এটা কোন দেশের আইন আমি বুঝি না। এটা তুই করতে পারিস কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। দেখা যাক, এটা নিয়েও প্রশ্ন উঠছে। একটা লাইভ দেখলাম আমি, সেই লাইভে প্রশ্ন উঠছে যে এই কেসের ব্যাপারে এইভাবে টাকা তোলা আইনত অপরাধ। দেখা যাক কি হয়। তা চলো ভিউয়ার্সরা, আর কি বলবো, এইটুকুই ছিল আমার কথা। তোমরা কেউ টেনশন করো না, সোমনাথ ভালো আছে, ভালো থাকবে। প্রেশার তো একটু আসে, যে কোনোদিন নোংরা কথা বলেনি, সে যদি নোংরা কথা একবার বলে ফেলে, তার ভেতরে যে মানে ওটাকে কি বলে, নিজের ভেতরে যে একটা দ্বন্দ্ব, যে কেন এগুলো বললাম, এগুলো বলা ঠিক হয়নি, কিন্তু প্রয়োজন ছিল বলার, সে বলে দিয়েছে, এখন সে ডিলিট করে দিয়েছে। এটা তাদের চ্যানেলের ব্যাপার, তারা বুঝবে। এটা নিয়ে কারোর ঘুম কামাই করে লাভ নেই। তা চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।